আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম টেননি স্কুল অ্যাডমিশন প্রোগ্রামের অর্থায়ন প্রথম পত্রের আরও একটি লেকচার নিয়ে। আমি এস.এম. রায়ান এবং আজকে আমি আলোচনা করব তোমাদের লেকচার নম্বর 13 নিয়ে এবং উক্ত লেকচারের আলোচ্য বিষয় হলো আর্থিক বিশ্লেষণ 1। সো তোমরা দেখেই বুঝতে পারছো এই যে আর্থিক বিশ্লেষণ অধ্যায়টি আছে এটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। প্রথম যে লেকচারটি আছে অর্থাৎ 13 নম্বর লেকচারে অর্থাৎ প্রথম যে ভাগ সে ভাগে আমরা মূলত আর্থিক বিশ্লেষণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় যে ভাগটি আছে অর্থাৎ 14 নম্বর লেকচার সেখানে আমরা মূলত ব্রেক ইভেন বিন্দু নিয়ে আলোচনা করব। তো চলো আজকের টপিকটি শুরু করা যাক এবং শুরু করার আগে আমি এটা অবশ্যই বলে নিতে চাই তোমাদের এই যে অধ্যায়টি আছে এটি কিন্তু এমসিকিউর জন্য অ্যাডমিশন এমসিকিউর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, কজ এখানে প্রচুর টপিক আছে যেখান থেকে বিগত 4-5 বছরে অনেক প্রশ্ন এসেছে। যখন আমি পড়াবো তখন বলে দেবো আসলে এই সব জায়গা থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। সো চলো শুরু করা যাক। আর্থিক বিশ্লেষণ শুরু করার আগে আমরা জেনে নিই আর্থিক বিবরণী কী, কারণ আর্থিক বিশ্লেষণটি করা হয় আলটিমেটলি আর্থিক বিবরণীকে ডিপেন্ড করে বা এটির উপরে কিন্তু সকল বিশ্লেষণ করা হয়। সো আর্থিক বিবরণী কী আমরা কিন্তু জানি, যারা আমরা যেহেতু অ্যাকাউন্টিং করেছি যে আমাদের আর্থিক বিবরণী করতে হয় এবং সেখানে মূলত 3টি পার্ট করে থাকি। একটি হলো আয় বিবরণী, একটি হলো সংরক্ষিত আয় বিবরণী এবং আরেকটি হলো আর্থিক অবস্থার বিবরণী। এর বাইরে আরও 2টি অংশ আছে আর্থিক বিবরণী, বাট এটি আসলে আমাদের করা লাগে না, আমরা করি ভিন্ন অধ্যায়। অ্যাকাউন্টিংয়ের কথা বলছি, অ্যাকাউন্টিংয়ে আমরা ভিন্ন অধ্যায় করি। আর 2টি পার্টের মধ্যে একটি হলো নগদ প্রবাহ বিবরণী, যেটি আমরা একটা ভিন্ন অধ্যায় করেছি, এবং আরও একটি পার্ট হলো টিকা বা টিকাসমূহ। সো এই বিষয়গুলো কি আমরা এগুলো নিয়ে একটু পর আলোচনা করব। সো আর্থিক বিবরণী, প্রত্যেক কোম্পানি তাদের আর্থিক লেনদেনের চিত্র অর্থাৎ আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে বার্ষিক প্রতিবেদন আকারে প্রকাশ করে থাকে। সো একটি আর্থিক বিবরণী কারা তৈরি করে একটি কোম্পানি প্রতিষ্ঠান। তারা কি করে? আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের চিত্র বা আর্থিক অবস্থার যে চিত্র সেটি তুলে ধরে এবং এটির এই আর্থিক বিবরণী দ্বারা তারা তাদের বার্ষিক প্রতিবেদনে অর্থাৎ বার্ষিক প্রতিবেদন আকারে প্রকাশ করে থাকে। এই বার্ষিক প্রতিবেদন সমূহ তৈরি করা হয় ঋণদাতা, মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবহারের জন্য। অর্থাৎ এই যে আর্থিক বিবরণী তৈরি করে বার্ষিক প্রতিবেদন আকারে প্রকাশ করছে, কাদের কাজে লাগে? বিষয়টি কাজে লাগে ঋণদাতাদের। তারা আর্থিক বিবরণীর মাধ্যমে কোম্পানিকে যাচাই করে, আচ্ছা আমরা যে এই কোম্পানিকে ঋণ দিব এতে আর্থিক অবস্থা কীরকম বা এদের আয় কেমন হয় বা এদের সম্পত্তির পরিমাণ কেমন তারা দেখে। মালিক পক্ষ দেখে, আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের কী অবস্থা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেখে, তারা দেখে আচ্ছা আমাদের এখন প্রতিষ্ঠানের কী অবস্থা আছে এবং কীভাবে পরিচালনা করলে কোম্পানির আরও লাভ হবে, কোম্পানির আরও সম্পত্তি বৃদ্ধি পাবে। সো এই প্রতিবেদন সমূহ মূলত ঋণদাতা, মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবহার করে থাকে। বাট এর বাইরে আরও অনেক পক্ষ থাকে, সরকার বা আরও বিভিন্ন অর্গানাইজেশন চাইলে কিন্তু এগুলো দেখতে পারে বা ব্যবহার করতে পারে। এসব আর্থিক বিবরণী তৈরি করা হয় একটি গাইডলাইন অনুসরণ করে। অর্থাৎ এই যে আর্থিক বিবরণী তৈরি করা হচ্ছে এটি কিন্তু শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যত কোম্পানি আছে সবাই কিন্তু এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। সো এখন বাংলাদেশ একটাভাবে করলো, ইউএসএ একটাভাবে করলো, ইংল্যান্ডের কোম্পানিগুলো একটাভাবে করলো। যখন ধরে নাও ইংল্যান্ড থেকে কোনো একজন ইনভেস্টর বাংলাদেশে আসবে, যে তারা এসে বাংলাদেশের কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে, তারা কি করবে? ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে যাবে। এখন তারা দেখলো ইংল্যান্ডের কোম্পানিগুলো একভাবে করে আর বাংলাদেশের কোম্পানিগুলো অন্যভাবে করছে এবং তারা আসলে কিছু বুঝতে পারছে না যে আসলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কীভাবে তৈরি করা হয়েছে। তাহলে কি হবে? নিশ্চয়ই হবে না। তো সবাইকে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে কিন্তু এই কাজগুলো করতে হবে বা নির্দিষ্ট একটি নীতিমালা মেনে কিন্তু এই আর্থিক বিবরণী তৈরি করতে হবে। এবং এই যে নির্দিষ্ট একটি গাইডলাইন সেটি যা আর্থিক হিসাব বিজ্ঞানের নীতিমালা বা জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা GAAP বা আমরা মাঝে মধ্যে বলে থাকি গ্যাপ নামে পরিচিত। সো এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী তৈরি করার নীতিমালা সেটিকে মূলত আমি তখন জেনারেল বলেছিলাম, এটি হবে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা যেটির নাম হলো গ্যাপ সংক্ষেপে।
বাংলাদেশে বর্তমানে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী প্রতিটি পাবলিক লিমিটেড কোম্পানিকে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত এবং তা শেয়ার হোল্ডারদের নিকট পাঠাতে হয়। বার্ষিক প্রতিবেদন বলতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, একটি নির্দিষ্ট বছরের একটি কোম্পানির আর্থিক অবস্থার চিত্র বা আর্থিক লেনদেনের চিত্র। এবং বাংলাদেশে যে কোম্পানি আইন আছে 1994 সালের কোম্পানি আইন, সেটি অনুযায়ী প্রত্যেকটি পাবলিক লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলকভাবে এই আর্থিক বিবরণী তৈরি করতে হয় এবং সেটি তাদের যে শেয়ার হোল্ডার আছে বা কোম্পানির যে প্রকৃত মালিক আছে তাদের নিকট পাঠাতে হয়। এবং এই যে আর্থিক বিবরণী তৈরি করা হয় সেটির গাইডলাইন কোনটা বলো তো? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালিটি। এবার আমরা দেখব আর্থিক বিবরণী আরো কিছু ইনফরমেশন। সো প্রতিটি পাবলিক লিমিটেড কোম্পানিকে যে চারটি প্রধান আর্থিক বিবরণী তৈরি করতে হয় তা হলো আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত পত্র, যেটাকে ইংলিশে বলা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, বা আগে যেটি নাম ছিল ব্যালেন্স শিট। তারপর হলো আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট অর স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। আরেকটি হলো সংরক্ষিত আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ রিটেইনড আর্নিংস। এবং আর লাস্ট হলো নগদ প্রবাহ বিবরণী বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। সো একটি পাবলিক লিমিটেড কোম্পানিকে মোট চারটি প্রধান আর্থিক বিবরণী তৈরি করতে হবে। আলটিমেটলি আর্থিক বিবরণী মূলত চারটি অংশ থাকে, যে চারটির প্রতিটি কিন্তু একটি কোম্পানিকে তৈরি করতে হয়, একটি পাবলিক লিমিটেড কোম্পানিকে। এবং সেগুলো তো বললামই যে আর্থিক বিবরণী বা উদ্ধৃত পত্র, আয় বিবরণী, পরে সংরক্ষিত আয় বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এই যে এখন কথাগুলো বলবো এটি খুবই বেশি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক হিসাবমান 1 বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর 5টি উপাদান থাকে। প্রশ্ন আসে, আন্তর্জাতিক হিসাবমান 1 অনুসারে আর্থিক বিবরণীর কতটি অংশ বা কয়টি উপাদান আছে? এটি একবার না একাধিকবার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় তো এসেছে। এর বাইরে দেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে এই প্রশ্নটি অবশ্যই আসে যে আন্তর্জাতিক হিসাবমান 1 অনুযায়ী আর্থিক বিবরণীর কতগুলো উপাদান, বা কোন নিয়ম অনুযায়ী বা কোন হিসাবমান অনুযায়ী আর্থিক বিবরণীর 5টি উপাদান থাকে। সো আন্তর্জাতিক হিসাবমান 1 বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর মোট 5টি উপাদান থাকে। উপরোক্ত চারটি, এই যে চারটির কথা বললাম যেটি একটি কোম্পানিকে বাধ্যতামূলকভাবে তৈরি করতে হয়, এই চারটি তো আছে। সো উপরোক্ত চারটি ছাড়াও আরেকটি উপাদান থাকে এবং তা হলো আর্থিক বিবরণীর টিকাসমূহ। আমি কিন্তু ক্লাসে বলেছিলাম টিকাসমূহ থাকে একটি। টিকাসমূহ কি? আর্থিক বিবরণীর এই টিকাসমূহ আর্থিক বিবরণীর বিভিন্ন আইটেমের ব্যাখ্যা, হিসাব বিজ্ঞান নীতিমালা, পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকে। যখন এই একটি আর্থিক বিবরণী তৈরি করা হয় তখন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নীতি ফলো করা হতে পারে বা বিভিন্ন পদ্ধতি ফলো করা হতে পারে। আমরা বলেছি অলওয়েজ কিসের অনুযায়ী করা হয়? সেটি হলো গ্যাপ অনুযায়ী, তাই না? সেটি তো করা হয়, বাট এইখানে আরও অনেক বিষয় থাকে বা অনেক রিমার্কস থাকে যেগুলো আলাদা করে ব্যাখ্যা করে বলে দিতে হয় বা একটু ডিসক্রাইব করে দিতে হয়। হয়তো বা একটি 5-7টি মনে করো 60টি বিষয়ের যোগফল একবারে একটি হেডিং দিয়ে লিখে দেওয়া হয়েছে। বাট এই যে 60টি বিষয় একটি যে একটি হেডিং দিয়ে একটি মোট অ্যামাউন্ট ধরে নেই, 60টা হিসাবের মোট যোগফল মনে করো 45,000 টাকা। সো আর্থিক বিবরণীতে ডাইরেক্ট 45,000 টাকা লিখে দেওয়া হয়েছে, কিন্তু এরও তো আসলে 60টি লেনদেনের মাধ্যমে 45,000 টাকা হয়েছে। সো দেখা যায় টিকাসমূহের মধ্যে গিয়ে এই যে 45,000 টাকা কিভাবে এসেছে এটি ব্যাখ্যা করে বলে দেওয়া থাকে, বা আরও বিভিন্ন যে এই পার্টিকুলার ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ের কোন নীতিমালা ফলো করা হয়েছে বা কোন পদ্ধতি ফলো করা হয়েছে এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করে বলা থাকে। সো দ্যাট কেউ যদি দেখে একদম কোনো যদি কনফিউজড হয় বা কনফিউশনে তৈরি হয়, সে যেন ব্যাখ্যা পড়লেই ওই যে কোনো একটা স্টেটমেন্টের জায়গার একটু কনফিউশন হয়েছিল সাথে সাথে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যায়। সো আমরা কি দেখলাম যে একটি আর্থিক বিবরণীর মোট 5টি ভাগ আছে এবং সেটি হচ্ছিল আন্তর্জাতিক হিসাবমান 1 অনুযায়ী। সো আন্তর্জাতিক হিসাবমান 1 অনুযায়ী আর্থিক বিবরণীর 5টি ভাগ থাকে। 5টি কি? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত পত্র, আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এবং এর বাইরে আরও একটি আছে যেটি হলো কোথায় এই যে আর্থিক বিবরণীর টিকাসমূহ
বা নোটস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো আর্থিক বিবরণী টিকাসমূহকে আমরা জানলাম, এখান থেকে আর বেশি কিছু পড়ার নেই। আমরা মূলত যে 4টি পার্ট আছে, এই যে আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এগুলো আমরা সামনে গিয়ে একটু বিশদ আকারে পড়বো, বা এগুলো কি বা এখান থেকে কী টাইপের প্রশ্ন আসে এগুলো আমরা জানবো। সো এই মাত্র যেটা বললাম, আমরা এখন কিন্তু এই 4টি যে পয়েন্ট আছে, এই 4টি পয়েন্ট সম্পর্কে আমরা এখন জানবো বা একটু বেশি তথ্য নিব আর কি। সো প্রথমেই হলো আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, বা আগে যেটা বলা হতো ব্যালেন্স শিট। আচ্ছা, কেন বলা হতো ব্যালেন্স শিট? কারণ এই যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট আছে, এখানে মোট 2টি পার্ট থাকে। একটি পার্টে থাকে বা একটি অংশ থাকে অ্যাসেট এবং অন্য পার্টে থাকে লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি, বা বাংলায় বলতে গেলে একটি সাইডে থাকে সম্পত্তি এবং অন্য সাইডে থাকে হচ্ছিল দায়সমূহ এবং মালিকানা সত্ত্বের যোগফল। সো যেহেতু 2টি সাইড থাকে এবং 2টি সাইডকে সমান হতে হয়, এজন্য এটাকে বলা হয়েছে ব্যালেন্স শিট। সো আগের ব্যালেন্স শিট থাকলে বা আমাদের যা সিনিয়র বা যেরকম আমাদের গার্জিয়ান বা আমাদের যারা বাবা চাচারা আছে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে লেখাপড়া করেছে, ওদের কাছে শুনবা ওরা কিন্তু বলবে ব্যালেন্স শিট। এই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন খুব রিসেন্ট টাইম ধরে এটি ব্যবহার করা হচ্ছে, বা বিভিন্ন রিজনে কিছু মডিফাই করে নামটি চেঞ্জ করা হয়েছে। সো আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র, ব্যবসায় আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ, দায় ও মূলধন বা মালিকানা সত্ত্ব, 2টি সেম কথা এখানে, নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয়। অর্থাৎ ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসার সকল সম্পত্তি, দায় ও মূলধন নিয়ে যেই স্টেটমেন্ট বা যে বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলে। সো আমরা কিন্তু এটি আগে করে এসেছি, আমরা অনেক পরীক্ষা দিয়েছি যে আর্থিক অবস্থার বিবরণীতে কি হয়, যে 2টি সাইড থাকে, মাত্র যেটা বললাম, এক সাইডে সম্পত্তি এবং অন্য সাইডে, এক সাইডে সম্পত্তি এবং অন্য সাইডে দায় ও মূলধন একত্রে থাকে। সো এটি কবে করা হয়? একদম হিসাবকালের শেষ দিনে। এবং কেন করা হয়? একটি প্রতিষ্ঠানের বা একটি ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য। কিভাবে প্রশ্ন আসে? আর্থিক অবস্থা বিবরণীর মোট কয়টি উপাদান? 3টি, সম্পদ, দায় ও মূলধন। সম্পদ, দায় ও মূলধন। এটি কবে তৈরি করা হয়? একদম হিসাবকালের শেষ দিনে। কেন তৈরি করা হয়? ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য। সো এই বিষয়গুলো এমসিকিউ আসবে এইভাবে। তারপরে আর্থিক অবস্থার বিবরণী হলো একটি নির্দিষ্ট সময় ফার্মের আর্থিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণী। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় একটি প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা তার বিবরণীকে বলা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি ও দায়ের বিবরণীও বলা হয়। অর্থাৎ এই যে বিবরণী আছে এটাকে সম্পত্তি ও দায়ের বিবরণীও বলা হয়। সম্পত্তি সমূহের যোগফল এবং দায় ও মালিকানা সত্ত্বের যোগফল সমান হয়। অর্থাৎ এই বিবরণীতে মোট 3টি পার্টের কথা বলা হয়েছে। কি কি থাকে? সম্পদ, দায়, মূলধন। এখানে এক সাইডে থাকবে সম্পদ, দেখো নিচে বলা আছে এক সাইডে সম্পদ এবং অন্য সাইডে দায় ও মালিকানা সত্ত্ব হবে। এবং এই যে সম্পত্তির অ্যামাউন্ট সাথে দায় ও মালিকানা সত্ত্বের অ্যামাউন্টের যোগফল সেম হবে। ধরে নেই আমাদের অ্যাসেট হলো এখানে 50,000 টাকা। সো আলটিমেটলি আমার দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল বাধ্যতামূলকভাবে 50,000 টাকা হতেই হবে। অর্থাৎ সম্পত্তি ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, বা ইংলিশে বলতে গেলে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, বা আরও সংক্ষেপে বলতে গেলে এ ইকুয়াল টু এল প্লাস ও ই। সো আর্থিক অবস্থা বিবরণীকে আমরা জানলাম, একটি বিবরণী যেটি সাধারণত একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য তার উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবকালের শেষ দিনে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মূলধন নিয়ে তৈরি করা হয়। এবং এর মাধ্যমে আমরা আলটিমেটলি একটি প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের পরিমাণ, সংক্ষেপে বলতে গেলে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি। সো এটি ছিল আর্থিক অবস্থার বিবরণী। এবার আমরা দেখব আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট। দেখলে বোঝা যাচ্ছে যে এই বিবরণীর মাধ্যমে আমরা একটি কোম্পানির আয় সম্পর্কে জানতে পারবো, বা কোম্পানির ইনকামের কি অবস্থা সেই সম্পর্কে জানতে পারবো। দেখি কি বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান বা ফার্মের নির্দিষ্ট হিসাবকালে, অর্থাৎ
এখানে কি বলা হয়েছে বলতো, জন্য হিসাবকালের শেষ দিনে বা এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ দেখো এখানে কিন্তু বলা হচ্ছে একটি নির্দিষ্ট দিনের কথা, হতে পারে একটি হিসাবকালের শেষ দিনে অথবা একটি নির্দিষ্ট সময় হতে পারে। এটি বলা হয়েছিল আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে। তবে আয় বিবরণীতে কি বলা হয়েছে দেখো তো, কোনো প্রতিষ্ঠান বা ফার্মের নির্দিষ্ট হিসাবকালে, নির্দিষ্ট দিন বলা হয়নি কিন্তু নির্দিষ্ট হিসাবকাল, আর হিসাবকাল বলতে বোঝানো হয়েছে কয়েকটি দিনের সমষ্টি বা কয়েকটি মাসের সমষ্টি। সো কোনো প্রতিষ্ঠান বা ফার্মের নির্দিষ্ট হিসাবকালে তার কার্যাবলীর ফলে মুনাফা বা ক্ষতি যে বিবরণীর সাহায্যে জানা যায় তাকে আয় বিবরণী বলে। তো আয় বিবরণী কি, একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালে মুনাফা বা ক্ষতির পরিমাণ। নির্দিষ্ট হিসাবকালে মোট আয় হতে মোট ব্যয় বাদ দিলে যে ব্যালেন্স থাকে তা সংশ্লিষ্ট হিসাবকালে নেট লাভ। অর্থাৎ একটি হিসাবকালে যদি আমরা মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেই তাহলে যে ব্যালেন্স থাকবে সেটি হলো উক্ত হিসাবকালের নেট লাভ। ধরে নিই মোট আয় হচ্ছিল 17 টাকা এবং মোট ব্যয় হচ্ছিল 13 টাকা। সো আমার মুনাফা বা নেট লাভ কত হবে? 4 টাকা। ঋণাত্মক নিট আয়কে ক্ষতি বলা হয়। বা ধরে নিলাম আমার মোট আয় হয়েছিল 11 টাকা, তাহলে কি হবে বলো তো, আমার নিট লাভ -2 টাকা, কিন্তু কারণ আমার আয় থেকে ব্যয় বাদ দিচ্ছে। আয় হচ্ছিল 11 টাকা, ব্যয় 13 টাকা। সো আমার নিট লাভ কত হচ্ছে? -2। সো যদি আমার নিট লাভ নেগেটিভ ফর্মে আসে সেটিকে আমরা বলবো নিট ক্ষতি। আয় বিবরণী একটি নির্দিষ্ট সময়ে ফার্মের পরিচালন কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র প্রদান করে। সো কোম্পানি আয় ব্যয় কীভাবে করে বলো তো, তার যে পরিচালন কার্যক্রম আছে তার মাধ্যমে। সো যেহেতু পরিচালন কার্যক্রমের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সৃষ্টি হয়, সো আলটিমেটলি আয় বিবরণী একটি নির্দিষ্ট সময় ফার্মের পরিচালন কার্যক্রমের সংক্ষিপ্ত আর্থিক চিত্র প্রদান করে। আচ্ছা, এই যে বলেছিলাম নির্দিষ্ট হিসাবকাল, দেখো হিসাবকাল বলতে সাধারণত 1 বছর অর্থাৎ 1 জানুয়ারি হতে 1 ডিসেম্বর সমাপ্ত বছরকে বোঝায়। অর্থাৎ এই যে হিসাবকাল বলতে সাধারণত একটি বছর অর্থাৎ 1 জানুয়ারি থেকে 1 ডিসেম্বর সমাপ্ত, 1 বছর জানুয়ারি থেকে 1 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরকে বোঝায়। তবে অনেক বৃহৎ প্রতিষ্ঠানে আর্থিক বছর বলতে 1 জুলাই হতে পরবর্তী বছরের 30শে জুন পর্যন্ত সময়কে বোঝায়। অর্থাৎ এই যে বললাম হিসাবকাল 1 বছর, এটি কিন্তু বাধ্যতামূলকভাবে যে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর হতে হবে এমন কোনো কথা নেই। হতে পারে 3 জানুয়ারি থেকে পরবর্তী বছরের 2 জানুয়ারি হতেই পারে। বাট সাধারণত দেখা যায় বেশিরভাগ কোম্পানি 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর করে এবং অনেক কোম্পানি করে 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত। যেরকম বাংলাদেশের সরকারের হিসাবকাল কিন্তু 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত। এছাড়াও ব্যবস্থাপনার ব্যবহার জন্য মাসিক ভিত্তিতে আয় বিবরণী প্রস্তুত করা হয় বা চাইলে করা যায়। অর্থাৎ এটা এমন না যে আমার 1 বছরে হতে পারে। ধরে নেই আমার 2 মাস পর পর আমার একটি আয় বিবরণী লাগে, যে আমার 2 মাস আমার প্রতিষ্ঠানের কী আয় হলো বা কী অবস্থা, বা 3 মাস অন্তর বা 2 সপ্তাহ অন্তর বা 1 সপ্তাহ অন্তরে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। আলটিমেটলি কয়েকটি দিন বা কয়েকটি সপ্তাহ বা কয়েকটি মাসকে আমরা একটি হিসাবকাল ধরে সেই হিসাবকালের আয় বিবরণী কিন্তু প্রস্তুত করতে পারি। সংরক্ষিত আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ রিটেইন আর্নিংস। সংরক্ষিত আয় বিবরণী আচ্ছা, এটি শুরু করার আগে এটি বলে নেই, আমরা যখন এই 4টা পড়বো এর মধ্যে কিন্তু এই 2টি হচ্ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে যদি আমাদের কোনো ওই আর্থিক অবস্থার বিবরণী কোনো টপিক থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী মধ্যে 2টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেখানে ফেরত যাই। সো আমরা আর্থিক অবস্থার বিবরণী দেখলাম, আয় বিবরণী দেখলাম, এবার আমরা দেখব সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী গত বছরের আয়ের সাথে চলতি হিসাবকালের নিট আয় যোগ করে তা হতে লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ এবং বিভিন্ন ফান্ড বাদ দিয়ে দেখাতে হবে বা দেখাতে হয় বা দেখানো হয়। সো কি হয়, একটি বছরের মানে পূর্ববর্তী বছরের আয়ের সাথে কি যোগ করা হয়? নিট আয়, মানে চলতি হিসাবকালে নিট আয় যোগ করা হয়। অর্থাৎ
পূর্ববর্তী বছরের নিটআয়ের সাথে বর্তমান বছরের নিটআয় যোগ করতে হয় এবং সেখান থেকে লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ বা বিভিন্ন তৈরিকৃত ফান্ড বাদ দিয়ে যে অ্যামাউন্ট থাকে সেটাকে বলা হয় রিটেইনড আর্নিংস বা সংরক্ষিত আয় বিবরণী। মূলত আমরা জানি সংরক্ষিত আয় কি, যে মোট আয় থেকে আমরা কি করি, এইটি কোম্পানি যখন মোট আয় করে তার থেকে একটি অংশ আমরা আমাদের মালিকদেরকে দিয়ে দেয় এবং অন্য অংশ কিন্তু কোম্পানির জন্য রেখে দেয় ফিউচারে ইনভেস্ট করার জন্য। সো ওই অ্যামাউন্টটাকে বলা হয় রিটেইনড আর্নিংস। এখন স্টেটমেন্ট অফ রিটেইনড আর্নিংসে কী করা হয়, আমার পূর্ববর্তী বছরের আয় থাকে এবং নিট আয় অর্থাৎ এই বছরে আমার কি আয় হলো, এটি দুটি যোগ করা হয়। যোগ করে যে লভ্যাংশ যেটি দিব সেটি মাইনাস করা হয়, বা যে লভ্যাংশ প্রস্তাবিত হয়েছে সেটি মাইনাস করা হয়, বা বিভিন্ন ফান্ড থাকলে সেটি বাদ দিয়ে দেওয়া হয় এবং যেই অ্যামাউন্টটা থাকে এরপরে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের রিটেইনড আর্নিংস। আর যদি কোনো কারণে পূর্ববর্তী বছরের আয়ের বিগত বছরের আয় না থাকে তাহলে জাস্ট নিট আয়ের সাথে এগুলো মাইনাস হবে। সংরক্ষিত আয় বিবরণীর ব্যালেন্সে স্টক হোল্ডার্স ইকুইটি এর বিবরণীর ব্যালেন্স স্টক হোল্ডার্স ইকুইটি এর আওতায় উদ্বৃত্ত পত্রে দেখানো হয়। উদ্বৃত্ত পত্র কোনটি, সেটি হচ্ছিল কিন্তু ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটা আমরা মাত্র দেখলাম। সো এইটার আন্ডারে আমাদের যেই অ্যামাউন্টটা আসে স্টেটমেন্ট অফ রিটেইনড আর্নিংস বা সংরক্ষিত আয় বিবরণী থেকে, যেই ব্যালেন্সটি আসে সেই ব্যালেন্সটিকে এই হেডিংয়ের আন্ডারে আমরা উদ্বৃত্ত পত্রে দেখিয়ে থাকি। সো এখানে প্রশ্ন আসতে পারে, সংরক্ষিত আয় বিবরণীকে আমরা কোন বিবরণীতে প্রকাশ করি আগামীতে, বা স্টক হোল্ডার্স ইকুইটির নাম দিয়ে কোন বিবরণীতে প্রকাশ করি, সেটি হবে উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শিটে। এবার আমরা দেখব নগদ প্রবাহ বিবরণী। যে বিবরণীতে কোনো কোম্পানির পরিচালন কার্যক্রম, পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী ও অর্থায়ন কার্যাবলীর ফলে সৃষ্ট নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ দেখানো হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। একটি প্রতিষ্ঠানে কিন্তু নগদ টাকা আসে যায়, নগদ টাকা আসলে তাকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ, নগদ টাকা গেলে তাকে সেটাকে বলা হয় নগদ বহিঃপ্রবাহ। এখন এই নগদ আন্তঃপ্রবাহ বা নগদ বহিঃপ্রবাহ বা সংক্ষেপে একত্রে, বা এই নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহকে একত্রে নগদ প্রবাহ এই যে বলা হয়, এটি কিভাবে হয় বা কোন কার্যাবলীর মাধ্যমে হয়? তিনটি কার্যাবলীর মাধ্যমে এটি হয়ে থাকে। একটি হলো পরিচালন কার্যাবলী, একটি বিনিয়োগ কার্যাবলী এবং একটি হলো অর্থায়ন কার্যাবলী। এই টপিকটা নিয়ে আমরা একটু পরে আবার একটু বিস্তৃত আকারে পড়বো। এখন জাস্ট আমরা নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে মেইন কনসেপ্টটা নেই। সো এই তিনটির মাধ্যমে তিনটি কার্যাবলীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহ সৃষ্টি হয়। নগদ প্রবাহ বিবরণী হলো অর্থের আগমন অর্থাৎ ক্যাশ ইনফ্লো এবং নির্গমন বা ক্যাশ আউটফ্লো সংক্রান্ত তথ্যের বিবরণী, অর্থাৎ এটি কোম্পানির নগদ বা যে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো অর্থাৎ নগদ অর্থ বা হার্ড ক্যাশ যে আসলো এবং গেল সেটার তথ্য বা ইনফরমেশন, বা এই যে ক্যাশ ফ্লোগুলো হলো এর একটি বিবরণী। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী হলো একটি সময় নগদ প্রবাহের সংক্ষিপ্ত চিত্র। জাস্ট একটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহ অর্থাৎ কত টাকা আসলো কত টাকা গেল সেটির সংক্ষিপ্ত চিত্র, এবং এই যে টাকা আসলো গেল এগুলো বাকিতে হলে হবে না, একদম পিওর নগদে হতে হবে। এই বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালন, বিনিয়োগ ও অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ সম্পর্কে জানা যায় এবং একটি নির্দিষ্ট সময় নগদ ও বাজারযোগ্য সিকিউরিটিজের পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান করা যায়। সো নগদ প্রবাহ বিবরণী কি আমরা জানলাম কিভাবে হয়, সে মানে কোন কার্যাবলী থেকে হয় সেটি আমরা জানলাম, এবং একটু পরেই কিন্তু আমরা আলটিমেটলি নগদ প্রবাহ সম্পর্কে আরও অনেক বিস্তৃত আলোচনা করব। আমরা পরে যে টপিক যাব সেটি মূলত আমরা আর্থিক বিশ্লেষণের মধ্যে নগদ প্রবাহ দিয়ে একটু পরে শুরু করব। সো এখানে আমরা মূলত জানলাম আর্থিক বিবরণী সম্পর্কে, তার চারটি পার্ট: আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এর বাইরে আরও একটি পার্ট আছে, সেটি হলো টিকাসমূহ, যেটি আলটিমেটলি কোনো বিবরণী না, বরং এই যে চারটা বিবরণী করা হয়েছে এগুলো সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো জটিলতা থাকে সেটি ওই টিকাসমূহেতে গিয়ে একটু সুন্দর বা ক্লিয়ার করে ব্যাখ্যা করে দেওয়া হয়। সো আই থিঙ্ক আমাদের এই পার্ট সম্পর্কে আর কোনো ডাউট নেই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টে। সো আমাদের পরবর্তী টপিক হলো আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণটা কি দেখা যাক।
আর্থিক বিশ্লেষণ বলতে আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো কোম্পানির সফলতা ও দুর্বলতা চিহ্নিত করাকে বোঝায়। এখানে আর্থিক বিশ্লেষণ বলতে যে আর্থিক বিবরণীর বিভিন্ন খাত, এই খাতগুলা কি কি বলতো? এখানে কিন্তু বলা আছে এই খাত হচ্ছিল এই যে এই আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী ও নগদ প্রবাহ বিবরণী। আমরা মোট কিন্তু আর্থিক বিবরণীর মোট 5টি ভাগ দেখেছি। এর বাইরে আরও দুটি ছিল, একটি ছিল সংরক্ষিত আয় বিবরণী এবং আরেকটি ছিল টিকা সমূহ। সো ওই দুটি বাদ দিয়ে ওগুলো আসলে আমাদের আর্থিক বিশ্লেষণে খুব একটা কাজে আসে না, টিকা লাগে না, মিলে টিকা সমূহ কোনো কাজে আসে না। আর সংরক্ষিত আয় বিবরণী অতটা বেশি ইউজ হয় না। মেন যে বিবরণীগুলো ইউজ হয় সেগুলো হচ্ছিল আর্থিক বিবরণী, আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী ও নগদ প্রবাহ বিবরণী। সো এই আর্থিক বিবরণীর বিভিন্ন খাত অর্থাৎ এই 3টি খাতের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো কোম্পানির সফলতা ও দুর্বলতা চিহ্নিত করাকে বোঝায়। অর্থাৎ এই যে আর্থিক বিবরণী বিভিন্ন উপাদান আছে সেগুলো আমরা ইউজ করে তাদের বিভিন্ন অ্যামাউন্ট বা বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমরা দেখি যে একটি কোম্পানির কি আসলে সফল নাকি তারা দুর্বল আছে বর্তমানে। সঠিকভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানির লক্ষ্য অর্জনে আর্থিক বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সঠিকভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানির লক্ষ্য অর্জনের জন্য তাদের এই আর্থিক বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আর্থিক বিশ্লেষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানির আর্থিক বিবরণীর বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক নির্ণয়, ব্যাখ্যাকরণ ও উপস্থাপনের মাধ্যমে একটি কোম্পানির সফলতা ও দুর্বলতা খুঁজে বের করা হয়। এখনো হয়তো তোমাদের অনেকের কাছে একটু কনফিউজ আছে, আচ্ছা কি করা হয় ঠিক মতন বুঝলাম না। তো আমরা একটু পরে কৌশল সম্পর্কে দেখব বা এর বিভিন্ন বিষয়, তখনই তোমরা বুঝবে আচ্ছা এইভাবে আমরা সম্পর্ক নির্ণয় করছি। সো আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশল সমূহ, এর মূলত 5টি কৌশল আছে, আরও অনেক কৌশল আছে বাট মূলত 5টি হলো। প্রথমে হলো তুলনামূলক আর্থিক অবস্থার আর্থিক বিবরণীর বিশ্লেষণ, সম আকার আর্থিক বিবরণী বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ, নগদ প্রবাহ বিশ্লেষণ এবং ব্রেক ইভেন বিশ্লেষণ। সো প্রথমে আসবে তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ কি? তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল যার সাহায্যে কোনো ফার্মের একটি নির্দিষ্ট বছরের সাথে বিগত বছরের বিবরণী তুলনা করা হয় এবং বিভিন্ন হিসাবের পরিবর্তন চিহ্নিত করা হয়। সো তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ কি? একটি ফার্মের নির্দিষ্ট বছরের সাথে পূর্ববর্তী বছরের যে আর্থিক বিবরণী আছে সেটি তুলনা করা হয়। ধরে নেই এটি হচ্ছিল 2014 এবং তারপরের বছর হলো 2015। সো এই যে সিস্টেম বা এই কৌশলের মধ্যে করা হয় কি 2014 সালের যে আর্থিক বিবরণী এবং 2015 সালের আর্থিক বিবরণী এই দুটির মধ্যে কম্পেয়ার করে। আচ্ছা কি কি বাড়লো, কি কি কমলো, কি কি বিষয় বাড়লো এবং সেগুলোর রিজন কি এবং কি কি বিষয় কমলো তার রিজন কি, এই বিষয়গুলো চিহ্নিত করা হয়। এক্ষেত্রে পরিবর্তন চিহ্নিত করার পর ওই পরিবর্তনের কারণ খুঁজে বের করা হয় এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের সহায়তা করে সেটি। ধরে নেই 2000 ছোট করে লিখে সুন্দর করে 2014 সালে ধরে নিই কোম্পানির আয় ছিল 80 লক্ষ টাকা এবং 2015 সালে কোম্পানির আয় ছিল 65 লক্ষ টাকা। এখন দেখো 2015 সালে লাভ কত কমে গিয়েছে, আয় 15 লক্ষ টাকা কিন্তু। সো তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ দেখে আচ্ছা আমাদের গত বছর অর্থাৎ 2014 সালে আয় ছিল 80 লক্ষ বাট এবছর হয়ে গেল 65 লক্ষ, কেন হলো, 15 লক্ষ টাকা কেন কমলো? তখন এই কারণ বা পরিবর্তনের কারণ খুঁজে বের করে এবং এর জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নেয়। বা এমনও হতে পারে যে 2014 সালে ছিল 80 লক্ষ টাকা এবং 2015 সালে হয়ে গেল সেটি 92 লক্ষ টাকা, সো আমার বেড়ে গেল 12 লক্ষ টাকা। তখন দেখবে আচ্ছা কেন পরিবর্তন হলো, আচ্ছা ওই রিজনগুলোর জন্য আমাদের এবার লাভ বেশি হলো। সো আমরা পরবর্তী বছর থেকে যে কারণে আমাদের লাভ বেশি হয়েছে সেগুলো আমরা মাথায় রাখবো, মাথায় রেখে ওইভাবে আমরা কাজ করবো সো দ্যাট তার পরবর্তী বছরে আমাদের এই লাভের যে বৃদ্ধির পরিমাণ সেটি বাড়তে থাকে। সো এইভাবে আলটিমেটলি ডিসিশন নেওয়া হয় বা বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নেয়। ব্যবসায় প্রতিষ্ঠানের দুটি গুরুত্বপূর্ণ তুলনামূলক বিবরণী হলো তুলনামূলক আয় বিবরণী এবং তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী। আচ্ছা তুলনামূলক আর্থিক বিবরণীর মধ্যে মেন যে দুইটা পার্ট সেটি হলো আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী এবং এদের মধ্যেও কিন্তু এই তুলনা করা হয়।
সো এই যে মাত্র যে উদাহরণ দিলাম 2014 সালের নিট লাভ এবং 2015 সালের নিট লাভ, এটি কিন্তু তুলনামূলক আয় বিবরণীর অংশ। কারণ আয় বিবরণীর মাধ্যমে কিন্তু আমরা একটা কোম্পানির নিট লাভ সম্পর্কে জানতে পারি। সো পূর্ববর্তী বছরের আয় বিবরণী থেকে আমরা নিট লাভ এবং বর্তমান বছরের আয় বিবরণী থেকে নিট লাভ যদি আমরা বের করে তুলনা করি তাহলে সেটি হবে তুলনামূলক আয় বিবরণী। আর এমন করলাম 2014 সালে আমাদের মোট অ্যাসেটের পরিমাণ ছিল 18 কোটি টাকা এবং 2015 সালে হলো 19 কোটি টাকা। সো আমাদের 1 কোটি টাকা বেড়ে গেল। সো এই যে পূর্ববর্তী বছরের নিট আয়ের সাথে বা হতে পারে নিট দায়ের সাথে বা মোট দায়ের সাথে আমরা যে এই যে তুলনা করছি সেটি হবে তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী। সো তুলনামূলক আয় বিবরণী হচ্ছিল আলটিমেটলি আয় বিবরণীর বিভিন্ন যেই অ্যামাউন্ট আছে সেগুলোর মধ্যে তুলনা, আর তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে একটি আর্থিক অবস্থার বিবরণীর 2টি বছর মানে অর্থাৎ 2টি বছরের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে তুলনা। সো আমাদের তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ কি আমরা কিন্তু আশা করি বুঝতে পারলাম। এবার আমরা দেখব সম আকার আর্থিক বিবরণী। সম আকার আর্থিক বিবরণী হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের এমন একটি কৌশল যার মাধ্যমে আর্থিক বিবরণীর প্রত্যেকটি আইটেমকে টাকার অঙ্ক থেকে শতকরায় প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা মাত্র কি দেখলাম তুলনামূলক আর্থিক বিবরণীতে যে 2টি ভিন্ন বছরের আর্থিক বিবরণীর বিভিন্ন সংখ্যা বা বিভিন্ন অ্যামাউন্টের আমরা পার্থক্য দেখব। তবে সম আকার আর্থিক বিবরণীর ক্ষেত্রে এটি হচ্ছিল আমরা এমন একটি কৌশল যেখানে আর্থিক বিবরণীর বিভিন্ন আইটেমকে টাকার অঙ্ক থেকে শতকরায় প্রকাশ করব। যেমন সম আকার আয় বিবরণীর ক্ষেত্রে প্রতিটি ব্যয়ের আইটেমকে নিট বিক্রয়ের শতকরা কত ভাগ তা দেখানো হয়। অর্থাৎ প্রতিটি আইটেম বা মনে নিট ব্যয় কত, নিট ব্যয় নিট আয়ের কত শতাংশ সেটি দেখানো হয়। হয়তো দেখা গেল নিট আয় ব্যয় হচ্ছিল 15 টাকা এবং নিট আয় হচ্ছিল 30 টাকা। সো কত শতাংশ? 50%। এইভাবে আলটিমেটলি সবগুলো আইটেমকে শতকরায় প্রকাশ করা হয়, শতকরায় কত ভাগ তা দেখানো হয়। সমজাতীয় 2টি প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, সমজাতীয় ধরে নেই 2টি কোম্পানি, একটি হলো অ্যাপেল, একটি হলো ওয়ালটন। অ্যাপেলও কিন্তু মোবাইল ইউজ করে, ওয়ালটনও কিন্তু মোবাইল বানায় এবং ওয়ালটনও কিন্তু মোবাইল বানায়। সো দেখো অ্যাপেলও একটা মোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানি, অর্থাৎ অ্যাপেল অনেক প্রোডাক্ট আছে বাট এর মধ্যে মোবাইল একটা প্রোডাক্ট। ঠিক একইভাবে ওয়ালটনেরও কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে, কিন্তু অনেক প্রোডাক্ট আছে এর মধ্যে কিন্তু মোবাইল একটা প্রোডাক্ট। এখন দেখো সো আলটিমেটলি যদি ওদের মোবাইল ইন্ডাস্ট্রি থেকে ওদেরকে আমরা বিবেচনা করি তাহলে এরা কিন্তু 2টি সমজাতীয় প্রতিষ্ঠান। কারণ কি 2টি কোম্পানি কিন্তু মোবাইল ম্যানুফ্যাকচার করছে। এখন তুমি ঠান্ডা মাথায় বলো তো, তুমি কি কোনোভাবে অ্যাপেলের সাথে ওয়ালটনের তুলনা করতে পারবে যদি তুমি অ্যাপেলের নিট আয়, নিট ব্যয় বা মোট সম্পত্তি মিলাও ওয়ালটনের সাথে? এটা কিন্তু কখনোই সম্ভব না। কারণ যদি আমরা এখনই গুগলে সার্চ দিয়ে দেখি দেখা যাবে ওয়ার্ল্ডে যতগুলো মোবাইল ম্যানুফ্যাকচারার আছে তার প্রথম 2-3টা কোম্পানির মধ্যে একটা হলো অ্যাপেল, বা 4-5টার মধ্যে একটি হবে অ্যাপেল, এবং এদের অ্যাসেটের পরিমাণ দেখা যাবে সবচেয়ে বেশি। যদি আমরা অ্যাসেট থেকে তুলনা করি দেখা যাবে এরা সবার একে আছে। আর তুমি যদি ওয়ালটনের কথা চিন্তা করো তুমি কিন্তু এদেরকে হয়তোবা অনেক নিচে গিয়ে খুঁজে পাবে, হয়তোবা প্রথম 50টা বা 100টা কোম্পানির মধ্যেও কিন্তু ওয়ালটনকে পাবে না। এখন তুমি কি তাহলে কোনোভাবে ওয়ালটনের সাথে অ্যাপেলকে তুমি তুলনা করতে পারবে? যদি তুমি দেখো আচ্ছা অ্যাপেলের বার্ষিক আয় ধরে নেই 100 টাকা আর ওয়ালটনের ধরে নেই 2 টাকা, তোমরা কি জীবনে তুলনা করতে পারবে? কখনোই কিন্তু পসিবল না। তবে তুমি যদি এদের আর্থিক বিবরণের বিভিন্ন অ্যামাউন্টকে শতকরায় প্রকাশ করো তাহলে কিন্তু তুমি এটি করতে পারবা। ধরে নেই 2টি ব্যক্তি, মনে করো আচ্ছা আমি মনে করি তুমি এবং তোমার বাবা যদি ধরে নেই, তোমার তুমিও এখন শেয়ার মার্কেটে হালকা পাতলা ইনভেস্ট করো এবং তোমার বাবাও অনেক ইনভেস্ট করেন। তো ধরে নিই তোমার বাবা একজন ব্যবসায়ী, তোমার বাবা প্রচুর টাকা ইনভেস্ট করেন। ধরে নিই তোমার বাবা 2 কোটি টাকা ইনভেস্ট করে 20 লক্ষ টাকা আয় করলেন। সো সে 2 কোটি টাকা ইনভেস্ট করে 20 লক্ষ টাকা আয় করলেন এবং তুমি কি করলা? তুমি মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে 5,000 টাকা আয় করলা। এখন দেখো
তোমার বাবা করেছে ইনভেস্ট 2 কোটি টাকা এবং তুমি করেছো 10,000 টাকা। যদি তোমাদের অ্যাসেটের কথা চিন্তা করো, তোমার বাবার অ্যাসেট হচ্ছিল 2 কোটি টাকা শেয়ার মার্কেটে, তোমার অ্যাসেট 10,000 টাকা, কখনো কি তুলনা করা পসিবল? পসিবল কিন্তু না এই অ্যামাউন্ট দিয়ে। তবে চিন্তা করো তো, তোমার বাবা 2 কোটি টাকা ইনভেস্ট করেছে, করে লাভ করেছে 20 লক্ষ টাকা, মানে কত পার্সেন্ট লাভ করেছে? 10%। আর তুমি কি করেছো? তুমি 10,000 টাকা ইনভেস্ট করে লাভ করেছো 5,000 টাকা, মানে তোমার এখানে 50% ইনভেস্টমেন্ট। এইবার দেখো, এইবার কিন্তু তুমি তোমার বাবার সাথে তুলনা করতে পারছো যে বাবা তুমি ইনভেস্ট করেছো, তোমার ইনভেস্টের উপর তোমার লাভ হয়েছে মাত্র 10%, আর আমি ইনভেস্ট করেছি, আমার ইনভেস্টের উপর লাভ হয়েছে 50%। সো যখন আমরা বিভিন্ন আইটেমকে, অর্থাৎ আর্থিক বিবরণীর বিভিন্ন আইটেমকে আমরা শতকরা নিয়ে আসবো, এইভাবে আমরা কিন্তু ইজিলি দুটি ভিন্ন মানে সমজাতীয় দুটি প্রতিষ্ঠানের মধ্যে আমরা তুলনা করতে পারবো, যতই তাদের ইনভেস্টমেন্ট, আয় বা অ্যাসেটের পরিমাণ ভিন্ন হোক। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কেন এটা বলা হয় যে সমজাতীয় দুটি প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ একই শিল্পের দুটি প্রতিষ্ঠানের মধ্যে টাকার অঙ্কে তুলনা করা যায় না। যেরকম বললাম ওয়ালটন বা অ্যাপেল, বা তোমার বাবা বা তোমার কথা আমি যে উদাহরণ দিয়ে বললাম। সম আকার আয় বিবরণী সাধারণত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে তৈরি করা হয়। অর্থাৎ এই যে আর্থিক বিবরণীর দুটি অংশ, মূল দুটি অংশ, একটি হলো আয় বিবরণী এবং একটি হলো আর্থিক অবস্থার বিবরণী, এদের ভিতরে যে বিভিন্ন আইটেম থাকে বা বিভিন্ন অ্যামাউন্ট থাকে, ওদেরকে নিয়ে এই কাজটি করা হয়, অর্থাৎ এই শতকরায় প্রকাশ করে তুলনা করার কাজটি করা হয়। আয় বিবরণ, এই দুটি খুবই বেশি ইম্পর্টেন্ট জিনিস। আয় বিবরণীর প্রতিটি আইটেমকে বিক্রয়ের শতকরা কত ভাগ তা দেখানো হয়, অর্থাৎ আয় বিবরণীর প্রত্যেকটি যে আইটেম সেগুলো দেখা হয় বিক্রয়ের কত ভাগ। অর্থাৎ মনে করো তোমার পরিচালন ব্যয় আইটেমকে বিক্রয়, অর্থাৎ তোমার পরিচালন ব্যয় বিক্রয়ের কত ভাগ, বা তোমার পরিচালন আয় তোমার বিক্রয়ের কত ভাগ, এর উপর একটি শতকরা করা হয়। আর যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী করব, সেই ক্ষেত্রে প্রতিটি আইটেমকে মোট সম্পত্তির শতকরা কত ভাগ সেটা দেখানো হয়। অর্থাৎ চলতি সম্পত্তি মোট সম্পত্তির কত ভাগ, শতকরা কত ভাগ, বা চলতি দায় মোট সম্পত্তির শতকরা কত ভাগ। এইভাবে বিভিন্ন বিষয় আয় বিবরণীর ক্ষেত্রে বিক্রয় এবং আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে মোট সম্পত্তির শতকরাতে প্রকাশ করা হয়। আশা করি সম আকার আর্থিক বিবরণী কি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব অনুপাত বিশ্লেষণ। অনুপাতের সাহায্যে আর্থিক বিবরণী পর্যালোচনা ও বিশ্লেষণ তথা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সাফল্যের মাত্রা নিরূপণ করার প্রক্রিয়াই হচ্ছে অনুপাত বিশ্লেষণ। সো আমরা বিভিন্ন আইটেমকে বিভিন্ন আইটেম দ্বারা ভাগ করে অনুপাতে প্রকাশ করব এবং আমাদের একটি করে আদর্শ অনুপাত দেওয়া থাকবে বা একটি বেঞ্চমার্ক থাকবে, তার সাথে আমরা তুলনা করব। অনুপাত বিশ্লেষণ মালিক পক্ষ, ব্যবস্থাপক ও বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আরবি কোম্পানি 2014 সালে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 25,000 ও 50,000, অর্থাৎ চলতি সম্পদ ছিল 25,000, চলতি দায় ছিল 50,000 টাকা। চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা কিন্তু চলতি অনুপাত পাই। সো আরবি কোম্পানির চলতি অনুপাত কত হবে? 25,000 ভাগ 50,000, বা আমরা বলতে পারি 0.05 বা 1:2। অর্থাৎ দেখা যাবে প্রতি 2 টাকা দায়ের বিপক্ষে মাত্র আমাদের 1 টাকা চলতি সম্পদ, প্রতি 2 টাকা চলতি দায়ের বিপক্ষে প্রতিষ্ঠানের প্রতি 1 টাকা চলতি সম্পত্তি আছে। দেখো কি বলা হয়েছে, আরবি কোম্পানির চলতি অনুপাত মান হলো 0.05, অর্থাৎ 1:2 যেটি বললাম, বা 0.5:1, 0.5 টাকা আর কি। সো মান হলো 0.5 ব্যয়ত, অর্থাৎ প্রতি 1 টাকা চলতি দায়ের বিপরীতে চলতি সম্পদ আছে মাত্র 50 পয়সা। কিন্তু আমরা জানি কিন্তু এই চলতি সম্পদ অ্যাটলিস্ট 1 টাকার বিপক্ষে 1 টাকা হওয়া প্রয়োজন। সো চলতি অনুপাতের মান থেকে বলা যায় যে প্রতিটি প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে তারল্য সমস্যা রয়েছে, কারণ যেখানে আমাদের থাকার কথা প্রতি 2:1, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মান আছে 0.5:1।
আচ্ছা সরি, একটু আগে আমি এখানে বলেছিলাম 1:1 হওয়ার কথা, সরি এটা ভুলে বলেছিলাম। আমাদের চলতি অনুপাতের আদর্শ মান 2:1। সো আমরা এই যে এখন অনুপাত বিশ্লেষণ করে দেখতে পারলাম এই কোম্পানি যেখানে চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাত হওয়ার কথা ছিল 2:1, বাট সেখানে আসলে ছিল 0.5:1। সো আলটিমেটলি এটি কিন্তু ঠিক নেই, এবং এটি দেখে আমরা বলতে পারি এ প্রতিষ্ঠানের তারল্য সমস্যা রয়েছে, কারণ কোম্পানিটির চলতি দায় মেটানোর জন্য আচ্ছা এখানে হচ্ছিল প্রয়োজনীয় পরিমাণ চলতি সম্পদ নেই হবে, এখানে প্রয়োজনীয় চলতি সম্পদ নেই। সো এই চলতি অনুপাতের মাধ্যমে আমরা দেখতে পারি আসলে যে একটি কোম্পানির কি অবস্থা, বা জেনে আমরা আসলে কোম্পানির ফলাফলের মাত্রা নিরূপণ করতে পারি, এবং এই যে পদ্ধতি এর মাধ্যমে কিন্তু কোম্পানির অবস্থা সম্পর্কে জানা যায় আসলে কি অবস্থায় আছে। সো আমরা জানলাম চলতি অনুপাত কি। এবার আমরা দেখব নগদ প্রবাহ বিশ্লেষণ। আমরা কিন্তু একটু আগে নগদ প্রবাহ সম্পর্কে জেনেছি। সো নগদ প্রবাহ বিশ্লেষণ বলতে নগদ প্রবাহ বিবরণী বিভিন্ন খাতের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ তুলনা এবং নগদ বিবরণীর সাথে অন্যান্য আর্থিক বিবরণীর মধ্যে সম্পর্ক নির্ণয় ও মূল্যায়নকে বোঝায়। সো মূলত নগদ প্রবাহ বিবরণীর কাজ হচ্ছিল, বা এই যে কৌশল এর মাধ্যমে আমরা আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ ও নগদ প্রবাহ বের করে সেগুলোকে তুলনা করি এবং নগদ বিবরণীর সাথে অন্যান্য আর্থিক বিবরণীর মধ্যে সম্পর্ক নির্ণয় করে এবং মূল্যায়ন করা বোঝানো হয় বা করা হয়ে থাকে। নগদ প্রবাহ বিশ্লেষণের মাধ্যমে একটি কোম্পানি নগদ প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা, ঋণ পরিশোধ করার ক্ষমতা এবং মুনাফা অর্জন করার ক্ষমতা ইত্যাদি সম্পর্কে জানা হয়। অর্থাৎ এই যে নগদ প্রবাহ বিশ্লেষণ তার মাধ্যমে একটি কোম্পানি নগদ প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা, অর্থাৎ কোম্পানি কি পরিমাণ নগদ প্রবাহ সৃষ্টি করতে পারছে, তাদের ঋণ পরিশোধের ক্ষমতা কীরকম এবং মুনাফা অর্জন করার ক্ষমতা, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমরা একটু পরেই নগদ প্রবাহ বিশ্লেষণ সম্পর্কে আরও বিস্তৃত আকারে জানবো, তখন বুঝতে পারবো আসলে কীভাবে কোনটি কাজ করে। সো এটি হলো নগদ প্রবাহ বিশ্লেষণ, এবং শেষ সেটি হলো ব্রেক ইভেন বিশ্লেষণ। ব্রেক ইভেন বিশ্লেষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিক্রিত সামগ্রীর উৎপাদন ব্যয়, বিক্রয়ের পরিমাণ ও উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য থেকে অর্জিত মুনাফার মধ্যে পারস্পরিক সম্পর্ক পরীক্ষা করে দেখা হয়। এই বিষয়গুলো পরীক্ষা করে আলটিমেটলি বের করা হয় যে সকল পরিচালন ব্যয় উঠে আসতে কি পরিমাণ উৎপাদন বা বিক্রয় করতে হবে। অর্থাৎ এই যে বলা হয়েছে ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বা বিক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের মূল্যের মাধ্যমে যে একটি সম্পর্ক তৈরি করা হয় বা একটি রিলেশন বের করা হয়, এবং সেখান থেকে বুঝতে পারা যায় আসলে একটি প্রতিষ্ঠানের কি পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে বা বিক্রয় করতে হবে যাতে সকল পরিচালন ব্যয় উঠে আসে। এবং ব্রেক ইভেন বিশ্লেষণ হলো এমন একটি জায়গা যেখানে মোট আয় এবং মোট ব্যয় সমান হয়, এবং আমাদের মুনাফা হয় হচ্ছিল এই ব্রেক ইভেন বিন্দুতে 0। ব্রেক ইভেন বিন্দুকে এটা নিয়ে আমরা পুরো একটি বড় আলোচনা করবো আমাদের আগামী লেকচারে। সো এখানে জেনে রাখো এই ব্রেক ইভেন বিশ্লেষণ হলো আলটিমেটলি আর্থিক বিশ্লেষণের কিন্তু একটি কৌশল, এবং এর মাধ্যমে জানা হয় যে একটি প্রতিষ্ঠানের সকল পরিচালন ব্যয় উঠে আসতে কি পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে এবং কি পরিমাণ পণ্যের একক বিক্রি করতে হবে। সো এই যে পাঁচটা ছিল আলটিমেটলি আর্থিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ কৌশলসমূহ। আমরা জানলাম কিভাবে কি কাজ করে, এবং আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এইবার আমরা জানবো নগদ প্রবাহ সম্পর্কে বা ক্যাশ ফ্লো সম্পর্কে। নগদ প্রবাহ বলতে নগদ অর্থের আগমন ও নির্গমনকে বোঝায়। অর্থাৎ নগদ প্রবাহ কি? নগদ প্রবাহ বলতে নগদের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ। এখানে নগদ বলতে ক্যাশকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যে লেনদেন করে যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ও নির্গমন হয় সেটিকেই বলা হচ্ছে নগদ প্রবাহ। একটি ব্যবসার প্রতিষ্ঠানে বিভিন্ন কাজের মাধ্যমে নগদ অর্থের আগমন ঘটে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ হয়, যেটিকে ইংলিশে বলা হয় ক্যাশ ইনফ্লো, এবং নগদ অর্থের নির্গমন বা নগদ বহিঃপ্রবাহ ঘটে, এবং এটাকে বলা হচ্ছে ক্যাশ আউটফ্লো।
অর্থাৎ বিভিন্ন কাজের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে নগদ অর্থের প্রবেশ হবে বা নগদ অর্থ চলে যাবে। সো নগদ অর্থের পরিমাণ নগদ অন্তঃপ্রবাহের মাধ্যমে বৃদ্ধি পায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে নগদ অর্থের পরিমাণ কিভাবে বৃদ্ধি পায়? নগদ আন্তঃপ্রবাহের মাধ্যমে। কারণ নগদ আন্তঃপ্রবাহ মানে কোম্পানিতে অর্থ চলে আসে, যার ফলে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, এবং নগদ বহিঃপ্রবাহের মাধ্যমে সেই অর্থ হ্রাস পায়। কারণ নগদ বহিঃপ্রবাহ মানে প্রতিষ্ঠান থেকে অর্থ বাইরে চলে যাচ্ছে। নগদ প্রবাহ, একটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহ অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো। সো এইখানে কিছু সিচুয়েশনের কথা বলা আছে, যার মাধ্যমে এইগুলোর মাধ্যমে হচ্ছিল ক্যাশ ইনফ্লো হয়, অর্থাৎ কারবারে অর্থ আসে, আর এই করগুলোর মাধ্যমে ক্যাশ আউটফ্লো হয়। আচ্ছা, কী কীভাবে ক্যাশ ইনফ্লো হয়? নগদে পণ্য বিক্রয়, আমরা নগদ অর্থ নিয়ে পণ্য বিক্রি করলাম, সো কোম্পানিতে নগদ অর্থ আসে, তাই না? ক্যাশ ইনফ্লো হচ্ছে। ক্রেতাদের নিকট থেকে প্রাপ্তি, নগদ অর্থ পাচ্ছি। সুদ প্রাপ্তি, কোথাও বিনিয়োগ করেছিলাম বা কাউকে ধার দিয়েছিলাম বা তাকে সেখান থেকে আমরা সুদ পাচ্ছি। লভ্যাংশ প্রাপ্তি, কোথাও বিনিয়োগ করেছি আমাদের লভ্যাংশ হয়েছে, কোথাও আমরা কমিশন পেলাম, অর্থ পেলাম। আচ্ছা, এখানে কিছু আমি দাগ দিয়ে দিই, এগুলো একটু পেঁচানো, আমি একটু পরে বুঝাবো। মজুদ পণ্য হ্রাস, প্রদেয় সুদ, এগুলো একটু পরে বলবো। দেন কমিশন প্রাপ্তি, টাকা বাড়লো। দালান কোঠা, ভূমি ও যন্ত্রপাতি বিক্রয়, এটি কি হলো? আমার বিক্রি করে দিলাম, কিন্তু আমার নগদ টাকা পেলাম। ঋণ গ্রহণ, কোথা থেকে আমরা ঋণ নিলাম, নগদ টাকা পেলাম। শেয়ার ও বন্ড ইস্যু, যার মাধ্যমে আমরা নগদ টাকা পেলাম। অর্থাৎ এই যে কাজগুলো হলো, আমরা শেয়ার বা বন্ড ইস্যু করছি, ঋণ গ্রহণ করছি, জমি বিক্রি করছি, সুদ পাচ্ছি, নগদ বিক্রি করছি, এগুলোর মাধ্যমে টাকা আসতেছে। এইবার দেখো আর একটু কিছু বিষয় আছে, এগুলো একটু বেশি কনফিউজিং এবং এখান থেকে প্রশ্নগুলো দেয়। প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব কারা? প্রাপ্য হিসাব হলো সেই সব ব্যক্তি যাদের কাছে আমি টাকা পেতাম। প্রাপ্য হিসাব কখন হ্রাস হয় বলতো? যখন প্রাপ্য হিসাবের কাছ থেকে আমি টাকা পেয়ে যাই, তখনই কিন্তু প্রাপ্য হিসাব হ্রাস হয়ে যায়। সো প্রাপ্য হিসাব হ্রাস হচ্ছে মানে এই যে প্রাপ্য হিসাব ছিল তারা আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে, সো প্রাপ্য হিসাব হ্রাস হচ্ছে মানে কিন্তু আমাকে টাকা পাচ্ছি, ক্যাশ ইনফ্লো, টাকা বাড়ছে। প্রদেয় হিসাব বৃদ্ধি, প্রদেয় হিসাব কারা? যাদেরকে আমি টাকা দিব। আমি একটি বই কিনলাম কারো কাছ থেকে 50 টাকা দিয়ে, আমি টাকাটা দিলাম না, জাস্ট বই নিলাম, বললাম ভাই পরে টাকা দিয়ে দিব। সো এই যে 50 টাকাটি যেই ব্যক্তির কাছে আমি কিনলাম, সে কিন্তু আমার প্রদেয় হিসাব, আমি টাকাটি দিলাম না। সো আমি পণ্যও পেলাম বা টাকাও দিলাম না, বা সেবাও গ্রহণ করলাম, টাকাও দিলাম না। আমার টাকা কিন্তু চলে যাওয়ার কথা, বাট টাকাটি কিন্তু যাচ্ছে না। সো আমার টাকার বিনিময়ে যে বিষয়টি পাওয়ার কথা ছিল সেটা আমি পেয়ে গিয়েছি, সো আমার টাকা চলে গেছে, আমার ধরে নিতে হবে। কিন্তু টাকাটি এখনো যায়নি, টাকাটি বাকি অবস্থায় পড়ে আছে। সো সেটি কিন্তু এক হিসাবে কোম্পানির জন্য নগদ আন্তঃপ্রবাহ হিসাবে ধরা হবে, কারণ টাকাটি আমাদের হিসাব অনুযায়ী চলে যাওয়ার কথা, কারণ আমি পণ্য বা সেবা নিয়ে নিয়েছি, কিন্তু টাকাটি এখনো যায়নি, মানে টাকাটি এক হিসাবে আমার বৃদ্ধি পেয়েছে। সো ক্যাশ ইনফ্লো। মজুদ পণ্যের হ্রাস, আমার মজুদ ছিল সেটা আমি বিক্রি করে ফেলেছি, বিক্রি নগদ টাকা পেয়েছি, ক্যাশ ইনফ্লো। প্রদেয় সুদ বৃদ্ধি, ঠিক প্রদেয় হিসাবের মধ্যে প্রদেয় সুদ বৃদ্ধি হচ্ছে, আমার সুদ দিয়ে দেওয়ার কথা ছিল বাট আমি দেইনি, প্রদেয় হয়ে গিয়েছে। আমার কথা ছিল টাকাটি চলে যাওয়ার এতদিনে, বাট যায়নি, মানে টাকা বৃদ্ধি পাচ্ছে। বিনিয়োগ বিক্রয়, আমি কোথাও বিনিয়োগ করেছিলাম সেটি বিক্রি করে দিয়েছি, সো আমি টাকাটি ফেরত পেয়ে গিয়েছি। প্রদেয় নোট বৃদ্ধি, ঠিক প্রদেয় সুদ বা প্রদেয় হিসাবের মতো প্রদেয় নোট বৃদ্ধি, মানে আমার নোটের অর্থ দিয়ে দেওয়ার কথা ছিল বাট আমি দেই নেই, সো অর্থাৎ আমার টাকা চলে যাওয়ার কথা ছিল বাট আমার টাকাটি যায়নি, আলটিমেটলি আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে। সো এই ছিল ক্যাশ ইনফ্লোর কিছু বিষয়, এবং আরও হাজারোভাবে কিন্তু ক্যাশ ইনফ্লো হয়, বাট এগুলো একটু বেশি কমন বা ইম্পর্টেন্ট। বাট ক্যাশ আউটফ্লো দেখব, নগদ পণ্য বিক্রয় ক্যাশ চলে যাচ্ছে, সরবরাহকারীদের নগদ প্রদান ক্যাশ চলে যাচ্ছে, সুদ প্রদান ক্যাশ চলে যাচ্ছে, লভ্যাংশ প্রদান ক্যাশ চলে যাচ্ছে, কর্মীদের বেতন বা মজুরি প্রদান ক্যাশ চলে যাচ্ছে। দেন প্রাপ্য হিসাব বৃদ্ধি। আচ্ছা, প্রাপ্য হিসাব দেখো, হ্রাস মানে আমার ক্যাশ ইনফ্লো চলে যাচ্ছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি মানে কি হচ্ছে, একটা ব্যক্তির কথা ছিল আমাকে টাকা দেওয়ার, আমি টাকা পেতাম, আমি হয়তো বা তাকে পণ্য বা সেবা দিয়ে দিয়েছি, সে আমাকে টাকা দিবে, তাই না? আমার কিন্তু হিসাব অনুযায়ী আমার কাছে টাকা চলে আসবে,
বাট টাকাটি আসেনি, এক হিসেবে কিন্তু আমার ক্যাশ আউটফ্লো হয়ে গেল। কারণ আজকে আমি মিস্টার এ মিস্টার এক্সকে সেবা দিয়েছি এবং সে আমাকে টাকা দিবে, বাট আমাকে টাকাটি দেয়নি, আমার টাকা পাওয়ার কথা ছিল বা টাকা পাইনি। সো এক হিসেবে কিন্তু সেটি ক্যাশ আউটফ্লো হয়ে যাচ্ছে। প্রদেয় হিসাব হ্রাস, ঠিক এই যে প্রদেয় হিসাব বৃদ্ধি, এইটা ঠিক উল্টা কনসেপ্ট। মজুত পণ্য বৃদ্ধি, আমার পণ্য বিক্রি করার কথা ছিল, আমি বিক্রি করিনি, আমার পণ্যের পরিমাণ বেড়ে যাচ্ছে, সো আমি বিক্রি করার টাকা পাওয়ার কথা ছিল বাট টাকাটি পাচ্ছি না, সো ক্যাশ আউটফ্লো। দেনা সুদ হ্রাস, আমার দেনাদের কাছ থেকে সুদ পাওয়ার কথা ছিল বাট সেটি পাচ্ছি না বা কমে গেল। আমার যে দেনা ছিল কারো কাছে, সেখানে আমি সুদ, আমার প্রদেয় ছিল বাট হ্রাস পেয়েছে, মানে আমি সুদ দিয়ে দিয়েছি, আমার ক্যাশ আউটফ্লো। দালান কোঠা ভূমি যন্ত্রপাতি ক্রয়, আমার টাকা চলে যাচ্ছে। অন্য প্রতিষ্ঠানের শেয়ার ঋণপত্র বন্ড ক্রয়, টাকা চলে যাচ্ছে। ঋণ প্রদান, টাকা যাচ্ছে। প্রদেয় নোট হ্রাস, টাকা চলে যাচ্ছে। ঋণের আসল পরিশোধ, টাকা চলে যাচ্ছে। সো এইগুলো ছিল ক্যাশ আউটফ্লোর কিছু উদাহরণ। এরও বাদে অনেক আছে বাট এগুলো একটু বেশি কমন বা এখান থেকে বেশি আসে। সো কীভাবে ক্যাশ ইনফ্লো হচ্ছে, কীভাবে ক্যাশ আউটফ্লো হচ্ছে আমরা জানলাম। এখন মূল যে কথা, বিভিন্নভাবে কিন্তু ভাই হতে পারে, তবে এটি আমাদের হতে হবে একদম নগদ, অর্থাৎ নগদ অর্থে লেনদেন হবে বা নগদে হওয়ার কথা ছিল সেটি হয়নি। জাস্ট এইগুলোই আমরা এখানে নগদ প্রবাহে আনব। এইবার নগদ প্রবাহের শ্রেণীবিন্যাস। এই যে নগদ প্রবাহ হচ্ছে, আমরা কিন্তু এক জায়গায় পড়েছিলাম নগদ প্রবাহ বিবরণী কি তিনটি বিষয়ের মাধ্যমে বের করা হয়। একটি হলো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এবং আরেকটি হলো অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের তিন ধরনের কাজ হয় যার মাধ্যমে আলটিমেটলি ক্যাশ ইনফ্লো হয় এবং ক্যাশ আউটফ্লো হয়, একটি তিনটি কাজের মাধ্যমে। সো এই যে কাজগুলো, পরিচালন কার্যক্রম কি কি, বিনিয়োগ কার্যক্রম কি কি, অর্থায়ন কার্যক্রম কি কি, আমরা এখন সেই সম্পর্কে জানব। প্রথমে হলো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম বলতে উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত কার্যক্রমকে বোঝায়। অর্থাৎ একটি কোম্পানি উৎপাদন সংক্রান্ত যে কাজগুলো করে এবং বিক্রয় সংক্রান্ত যে কাজগুলো করে সেগুলোকে আমরা আলটিমেটলি পরিচালন কার্যক্রম বলি। আর এই উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত কার্যক্রম থেকে একটি কোম্পানির মধ্যে যেই ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো হয় সেটিকে আমরা বলি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হলো আয় সৃষ্টিকারী প্রবাহ বা রেভিনিউ জেনারেটিং কার্যক্রম। কারণ একটি কোম্পানি কেন পরিচালিত হয় বা কেন তারা পণ্য উৎপাদন করে এবং বিক্রি করে বলতো? শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য। এবং মুনাফা অর্জন বলতে কি? নগদ আন্তঃপ্রবাহ। সো যেহেতু এই কাজটি মানে উৎপাদন এবং বিক্রয় করা হয় একমাত্র মুনাফা অর্জনের জন্য, সো আলটিমেটলি আমরা বলতে পারি এই পরিচালন কার্যক্রম হচ্ছে একটি আয় সৃষ্টিকারী প্রবাহ। কারণ মুনাফা অর্জন মানে এই কাজগুলোর মাধ্যমে কোম্পানির নগদ আন্তঃপ্রবাহ ঘটে। অন্যভাবে বলা যায় নিট লাভ ও লোকসান নির্ণয়ের সাথে সংশ্লিষ্ট লেনদেন ও ঘটনাকে পরিচালনা কার্যক্রম বলা হয়। অর্থাৎ নিট লাভ ও লোকসান এইগুলো বের করতে যে আমাদের কাজগুলো রিলেটেড এই দুটি বের করতে গিয়ে সেই সব কাজগুলো কিন্তু আলটিমেটলি আমাদের পরিচালন কার্যক্রমের আন্ডারে পড়ে। এবার দেখে নেই এবার আমরা যে পরিচালন কার্যক্রমের কিছু নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ। সো পণ্য দ্রব্য বিক্রি হতে প্রাপ্তি, এই যে উৎপাদন ও বিক্রি, এটি ক্যাশ ইনফ্লো। সুদ প্রাপ্তি, আমরা সুদ পেলাম, এগুলো কিন্তু পরিচালন কার্যক্রম থেকে। আমরা কিন্তু যখন একটি আয় বিবরণীতে নিট লাভ বা লোকসান বের করি তখন কিন্তু আমরা সেখানে সুদ প্রাপ্তি যোগ করি, কারণ এটি আমাদের এক প্রকার অপরিচালন আয়। নগদ প্রবাহ, সরবরাহকারীদের পণ্য বা কাঁচামালের ক্রয় বাবদ পরিশোধ, টাকা চলে যাচ্ছে। কর্মীদের বেতন মজুরি পরিশোধ, টাকা চলে যাচ্ছে। আয়কর পরিশোধ, টাকা চলে যাচ্ছে। অন্যান্য পরিচালন ব্যয় বাবদ পরিশোধ। একটা ইজি ট্রিক বলি, আমরা যে আয় বিবরণী তৈরি করি না, এই আয় বিবরণী যে জিনিসগুলো আছে না, এই সবগুলোই পরিচালন কার্যক্রমের অন্তর্গত। অর্থাৎ সেখানে যেই
আমাদের লেনদেনগুলো আমরা এখানে ইনক্লুড করি সেই বিবরণীতে, বা যেখানে আমরা এন্ট্রি করি যে লেনদেনগুলো, সবগুলোই কিন্তু আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ হয়। সো পরিচালন কার্যক্রম থেকে কি কি হয় আমরা কিন্তু জানতে পারলাম। এবার আমরা জানবো বিনিয়োগ কার্যক্রম কি, বা এখান থেকে কিভাবে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ ঘটে। সো বিনিয়োগ কার্যক্রম বলতে দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয় ও বিক্রয় সংক্রান্ত কার্যাবলীকে বোঝায়। দেখো, বিনিয়োগ মানে কি? বিনিয়োগ মানে যেখানে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব এবং সেখান থেকে আমাদের যে লাভ লোকসান হবে বা নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ হবে, সেগুলোই কিন্তু বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। সো এটি বলা হয়েছে বিনিয়োগ কার্যক্রম বলতে দীর্ঘমেয়াদী। মাথায় রাখতে হবে, বিনিয়োগ বলতে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী হবে না। দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয় ও বিক্রয় সংক্রান্ত কার্যাবলী বোঝায়, তবে তার নগদ সমতুল্য এর সংজ্ঞা আওতা বহির্ভূত বিনিয়োগ হতে হবে। অর্থাৎ এটি নগদ সমতুল্য হতে হবে না, অর্থাৎ 3 মাসের বেশি মেয়াদের জন্য হতে হবে। আলটিমেটলি এটি আমার দীর্ঘমেয়াদের বিনিয়োগের জন্য হতে হবে এবং এই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আমি আয় করছি বা ক্ষতি করছি, এগুলোই কিন্তু আমার আলটিমেটলি বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ আন্তঃপ্রবাহের মধ্যে পড়ে। দেখো, কিছু কিছু নগদ আন্তঃপ্রবাহ: জমি, প্লট ও ইকুইপমেন্ট বিক্রি হতে অর্থপ্রাপ্তি। আমার কাছে জমি ছিল, প্লট ছিল, বা কিছু সরঞ্জাম ছিল বা ইকুইপমেন্ট ছিল, সেগুলো বিক্রি করলাম, অর্থ পেলাম, নগদ আন্তঃপ্রবাহ। এখন দেখো, এই যে জমি বা প্ল্যান্ট বা ইকুইপমেন্ট, এগুলো কিন্তু আমার একসময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল। সো যেহেতু আমরা বিনিয়োগ এগুলো বিক্রি করে দিচ্ছি এবং এখান থেকে আমরা অর্থ পাচ্ছি, এগুলো কিন্তু নগদ আন্তঃপ্রবাহ হবে। অন্যান্য কোম্পানিতে বিনিয়োগকৃত শেয়ার, বন্ড বা সিকিউরিটিজ বিক্রয়। আমি অন্য কোম্পানির শেয়ারে, বন্ডে বা সিকিউরিটিজে ইনভেস্ট করেছিলাম একটা সময়, আমার অর্থ চলে গিয়েছিল, এগুলো আমি এখন বিক্রি করে দিচ্ছি, আমার অর্থ চলে আসছে, ক্যাশ ইনফ্লো। অন্য প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের আসল আদায়। আমি একটি অন্য প্রতিষ্ঠানকে সুদের বিনিময়ে ঋণ দিয়েছিলাম, আমার একটা ইনভেস্টমেন্ট ছিল, আমি এখন সেই ঋণের অর্থ ফেরত পাচ্ছি, সেটা কিন্তু আমার ক্যাশ ইনফ্লো। এই দেখো, এই যে আমি জমি, প্লট ও সরঞ্জাম একসময় ক্রয় করেছিলাম, আমি ইনভেস্ট করেছিলাম, ইনভেস্ট করতে কিন্তু আমার টাকা চলে গিয়েছিল। সো দেখো, এই যে তখন কিন্তু এটা নগদ বহিঃপ্রবাহ ছিল এবং যখন আমরা এগুলো বিক্রি করে দিয়েছি, সেটা কিন্তু নগদ আন্তঃপ্রবাহ হয়ে গিয়েছে। পরে এই দেখো, অন্য কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ক্রয়, আমি ইনভেস্টমেন্ট করেছি, আমার টাকা চলে গিয়েছে। অন্য কোম্পানিকে ঋণ প্রদান, আমি অন্য কোম্পানিকে সুদের বিনিময়ে ঋণ প্রদান করেছিলাম, সেটি কিন্তু নগদ বহিঃপ্রবাহ, কারণ তখন আমার টাকা চলে গিয়েছিল। সো এগুলো ছিল নগদ কার্যক্রম হতে, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। এবার আমরা দেখব অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কি বা এর বিভিন্ন উদাহরণ। অর্থায়ন কার্যক্রম বলতে প্রতিষ্ঠানের ইকুইটি, মূলধন ও ঋণের পরিমাণ ইত্যাদি উপাদান সমূহের পরিবর্তন ফলে যে নগদ প্রবাহ ঘটে তাকে বোঝায়। অর্থাৎ কোম্পানির ইকুইটি, মূলধন বা ঋণের পরিমাণ, অর্থাৎ কোম্পানি অর্থায়ন করে কিভাবে, টাকা সংগ্রহ করে কিভাবে বলো তো একটু। কোম্পানি কি করে? শেয়ার, সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, যেগুলো হলো ইকুইটি মূলধনের অন্তর্গত, বা বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করে, যেগুলো ঋণের অন্তর্গত। সো এগুলো ইস্যু করার মাধ্যমে কিন্তু কোম্পানি তার অর্থায়ন বা কিন্তু ক্যাশ কালেক্ট করে এবং এর কার্যক্রমের মাধ্যমে কোম্পানি যে নগদ প্রবাহ ঘটে, সেগুলোকে বলা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। সাথে কিছু অন্তঃপ্রবাহ দেখি। ইকুইটি সিকিউরিটি, অর্থাৎ শেয়ার ইস্যু বা বিক্রয় হতে প্রাপ্ত অর্থ, অর্থাৎ এই আমরা শেয়ার ইস্যু করলাম এবং বিক্রি থেকে যে অর্থ পেলাম, সেটা কিন্তু নগদ আন্তঃপ্রবাহ। এই যে বন্ড বা ডিবেঞ্চার, এই যে ইস্যু করলাম, ইস্যু করে আমাদের বা ঋণ ইস্যু করলাম, করে যে আমরা অর্থ পাচ্ছি, সেগুলো কিন্তু ক্যাশ ইনফ্লো। লভ্যাংশ প্রদান, এই যে সিকিউরিটিজ ইস্যু করলাম, সেগুলো কিন্তু আমার লভ্যাংশ দিতে হবে, নগদ বহিঃপ্রবাহ। কারণ লভ্যাংশ কেন প্রদান করছি? কারণ আমি সিকিউরিটিজ ইস্যু করেছিলাম, এখন আমাকে লভ্যাংশ দিতে হবে, সিকিউরিটিজের আন্ডারে আছে কিন্তু। সো লভ্যাংশ প্রদান অর্থায়ন কার্যক্রম থেকে। দেন বন্ড বা দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ, এই যে বন্ড বা আমরা ডিবেঞ্চার ইস্যু করেছিলাম, সেগুলো কিন্তু আমার পরিশোধ করতে হবে একসাথে, এবং পরিশোধ করতে হলে কিন্তু আমার টাকা চলে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু সেটি নগদ বহিঃপ্রবাহ হবে। সো এই ছিল মূলত আমার পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, কিভাবে নগদ আন্তঃপ্রবাহ হয়, কীভাবে নগদ বহিঃপ্রবাহ হয় আমরা জানলাম। একইভাবে বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম থেকে কীভাবে কী হয় আমরা জানলাম। এখন প্রশ্ন কিভাবে আসবে?
পিছিয়ে আসি একটু, বলে দিবে ঋণ গ্রহণ এর ফলে কি হয়, নগদ প্রবাহ, অন্তঃপ্রবাহ নাকি বহিঃপ্রবাহ বলতে হবে। প্রশ্ন করবে কর্মীদের বেতন ও মজুরি পরিশোধ এটি কোন ধরনের কার্যক্রমের অন্তর্গত, পরিচালন নাকি অর্থায়ন নাকি বিনিয়োগ, বলতে হবে পরিচালন। দেন প্রশ্ন করবে যে জমি, প্লট ও সরঞ্জাম ক্রয় কোন ধরনের কার্যক্রমের মধ্যে পড়ে, বলতে হবে বিনিয়োগ। বা বলা হবে অন্য প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের আসল আদায়, এটি কি নগদ কোন ধরনের কার্যক্রমের অন্তর্গত, বিনিয়োগ কার্যক্রমের অন্তর্গত। তারপরে বলা হবে তোমার লভ্যাংশ প্রদান কোন ধরনের কাজের, লভ্যাংশ প্রদান কোন ধরনের কার্যক্রমের অন্তর্গত, তোমাদের বলতে হবে অর্থায়ন কার্যক্রমের অন্তর্গত। সো এইভাবে প্রশ্ন আসবে, তোমাদের উত্তর করতে হবে। এবং এটা বলি খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রচুর এমসিকিউ আছে। তোমরা কাইন্ডলি একটু দেখবে বিগত বছরের প্রশ্নগুলো, যেখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা। তোমরা অ্যাটলিস্ট গত 5 বছরে অনেকগুলো প্রশ্ন পাবে। আর যদি তোমরা বিগত 5 বছরে বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটির প্রশ্ন মিলাও, আমার বিশ্বাস এখান থেকে অ্যাটলিস্ট খালি এই টপিকগুলো থেকে 30টার বেশি তোমরা এমসিকিউ পাবে। সো 30টার বেশি পাবে, তোমরা একটু দেখো এটা। সো এবং খুব ভালোভাবে পড়ো জিনিসটা। এবার আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম। আচ্ছা, সো গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম কি? আমাদের প্রতিষ্ঠানে অনেক রকম লেনদেন হয় যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, তবে সেগুলো অনগদ অর্থাৎ নগদে লেনদেন হয় না। কি কি আছে? স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু। আমি কোথাও স্থায়ী সম্পত্তি কিনবো, আমি একটা জমি কিনতে যাবো একটা লোকের কাছ থেকে, তাকে বললাম ভাই আপনাকে আমি টাকা দিচ্ছি না, বরং এই যে জমি যত টাকা তার সমতুল্য শেয়ার আপনাকে আমরা দিয়ে দিচ্ছি। সো আপনি আমাদের কোম্পানির শেয়ার নিয়ে আপনি আমাদের এই স্থায়ী সম্পত্তি দিয়ে দেন। একটি কোম্পানিতে আমরা মেশিন কিনবো, বললাম ভাই আমরা মেশিন কিনতে যাচ্ছি, বাট আমরা নগদ টাকা দিব না, আমরা নগদ টাকার বিনিময়ে শেয়ার ইস্যু করে আপনাদেরকে সেই শেয়ারের মালিকানা দিয়ে দিব। সো এইভাবে যদি স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়, দেখো আমি কিন্তু সম্পত্তি ক্রয় করছি, শেয়ার ইস্যু করছি, তবে আমার কিন্তু দুটি পক্ষেই লেনদেন হচ্ছে, তবে এখানে কিন্তু আমার নগদে হচ্ছে না। সো এটি এক প্রকার অনগদ কার্যক্রম। বন্ড বা ঋণপত্রকে সাধারণ শেয়ারে রূপান্তর, আমার কিন্তু শেয়ার ইস্যু মানে শেয়ার হচ্ছে এক প্রকার, এখানে আমার শেয়ার ইস্যু হয়েছে নতুন শেয়ার, দেন এখানে আমার শেয়ার সংখ্যা বাড়ছে, তবে এর জন্য কি আমি অর্থ পাচ্ছি? আমি কিন্তু পাচ্ছি না। কারণ কি? বন্ড বা ঋণপত্র আলটিমেটলি শেয়ারে রূপান্তর হয়েছে। সো এটি এক প্রকার অনগদ কার্যক্রম। স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য বন্ড ও ঋণপত্র ইস্যু, আমি এখানে শেয়ার ইস্যু করেছি, এখানে আমি বন্ড ও ঋণপত্র ইস্যু করেছি, আমি স্থায়ী সম্পত্তি পাচ্ছি, বন্ড এবং ঋণপত্র ইস্যু করছি, বাট এখানে কিন্তু আমি নগদ টাকা আসছে না, নগদ টাকা আসছে না, নগদ টাকা যাচ্ছে না। সো আলটিমেটলি এটি কিন্তু অনগদ কার্যক্রম। দেন আছে পুরানো স্থায়ী সম্পত্তির বিনিময়ে নতুন স্থায়ী সম্পত্তি ক্রয়। আমার পুরনো একটি স্থায়ী সম্পত্তি যেটি আমি অল্টার করে নতুন একটি স্থায়ী সম্পত্তি কিনলাম, আমার পুরনো একটি মেশিনের বদলে আমি নতুন একটি মেশিন নিলাম, আমার একটি মেশিন চলেও গেল, নতুন একটি মেশিন আসলো, কিন্তু এখানে আমি দুটি কাজ হয়ে গেল, বাট আমার নগদ টাকা গেলও না আসলোও না, লেনদেন হলো বাট অনগদ। অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর, আমার নতুন শেয়ার সংখ্যা বাড়ছে সাধারণ শেয়ার, বাট শেয়ার সংখ্যা বাড়লেও আমার কিন্তু নগদ টাকার কোনো লেনদেন হচ্ছে না। সো বিষয়গুলো কিন্তু অনগদ। ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু, আমি কোথা থেকে ঋণ নিয়েছিলাম একসময়, এখন আমি ঋণের টাকা পরিশোধ করব। সো ঋণের টাকা পরিশোধও করছি প্লাস কিছু শেয়ার ইস্যু করে করছি। সো আলটিমেটলি আমার ঋণের টাকা পরিশোধও হচ্ছে, শেয়ার ইস্যু হচ্ছে। ঋণের টাকা পরিশোধের মাধ্যমে কিন্তু আমার নগদ বহিঃপ্রবাহ হয়, আর শেয়ার ইস্যুর মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ হয়। বাট দেখো এই দুটি কাজ হয়েছে এবং যার ফলে আমার নগদ টাকা যায়ও নি আসেও নি, আলটিমেটলি আমার একটি বড় লেনদেন হয়ে গেল, বাট একদম অনগদ বা ক্যাশ ছাড়া হলো। সো এই যে লেনদেনগুলো আছে এগুলো হলো খুব গুরুত্বপূর্ণ কিছু অনগদ কার্যক্রম, যার ফলে প্রতিষ্ঠানের নগদ টাকার অন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ কিছুই হয় না। মাঝে মধ্যে প্রশ্ন আসে যে অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর কোন ধরনের লেনদেন, গুরুত্ব বা কোন ধরনের কার্যক্রমের অন্তর্গত? অনগদ কার্যক্রম। এখান থেকে প্রায় প্রশ্ন আসে যে এমন একটি সিচুয়েশন দিয়ে দিবে, তোমাদের বুঝতে হবে আচ্ছা এই যে কাজটি হয়েছে এটির মাধ্যমে কি আমার অর্থ গিয়েছে বা এসেছে কিনা, যদি মনে হয় না আসেনি
বা যায়নি, সেই ক্ষেত্রে সেগুলো অনগদ কার্যক্রমের অন্তর্গত হবে। আর এই যে পয়েন্টগুলো এনেছি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং সাধারণত দেখা যায় আসলে এই কটার মধ্যে থেকে কোনো একটা কিছু আসে। বাট হ্যাঁ, আমি শিওর করে বলতে পারি না যে এই কয়টা টপিক থেকে বা এই কটা কথা থেকে আসবে, বাইরে থেকে কিছু বানিয়ে দিতে পারে যে এই কাজের বিনিময়ে এটি ইস্যু করা হয়েছে বা এইটি হয়েছে, এটি কোন কার্যক্রমের অন্তর্গত। তোমাদের কিন্তু একটু চিন্তা করে বুঝে বলতে হবে আচ্ছা এগুলো অনাগত কার্যক্রম, কারণ দুটি কাজ হয়েছে বাট একটির ফলে আমার নগদ টাকা যায়নি, আসেনি, সো আলটিমেটলি সেগুলো অনাগত কার্যক্রম। এবার আমরা চলে আসলাম আমাদের এই লেকচারের সর্বশেষ টপিকে, ফ্রি নগদ প্রবাহ। একটি ফার্মের ব্যবসায়িক চাহিদা ও স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পর বিনিয়োগকারীদের জন্য যে নগদ টাকা অবশিষ্ট থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলে। ইজিলি বলে দিই, একটি প্রতিষ্ঠানে কিন্তু 3 প্রকার কার্যক্রম আছে। 3 প্রকার কার্যক্রম হতে নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ হয়: পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন। আমি কিভাবে টাকা পাই? আমি বিভিন্নভাবে টাকা পেয়ে থাকি অন্তঃপ্রবাহের মাধ্যমে। সো অন্তঃপ্রবাহ হওয়ার পরে একটি ফার্মের ব্যবসায়িক চাহিদা এবং স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পর বাকি যেই অংশটুকু থাকে সেই অংশটাকে বলা হয় ফ্রি নগদ প্রবাহ। সো একটি কোম্পানি তার এই ব্যবসায়িক চাহিদা বলতে এখানে পরিচালন ব্যয়ের কথা বলেছে। সো একটি প্রতিষ্ঠান তার পরিচালন ব্যয় এবং স্থায়ী সম্পত্তি বিনিয়োগ বাদে বাকি অর্থ কাদের বলতো? সেগুলো কিন্তু আলটিমেটলি মালিকদের থাকে। সো এই যে মালিকদের বা যারা এইখানে ইনভেস্ট করেছে অর্থাৎ বিনিয়োগ করে তাদের কিন্তু আলটিমেটলি অর্থ ওঠে, কারণ সেখান থেকে তাদের অর্থের ঋণ পরিশোধ করতে হবে বা লভ্যাংশ প্রদান করতে হবে কিন্তু। সো একটি ফার্মের ব্যবসায়িক চাহিদা ও স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পর আলটিমেটলি যে টাকাটি আছে সেগুলো কিন্তু আমার নগদ অর্থ থাকছে, সেটা কিন্তু আমরা ফ্রি নগদ প্রবাহ বলছি। কারণ আর বলা হয়েছে বিনিয়োগ পর বিনিয়োগকারীদের জন্য যে নগদ অর্থ থাকে। বিনিয়োগকারী বলতে মাত্রই বলেছে কিন্তু শেয়ার হোল্ডার হতে পারে, বন্ড হোল্ডার হতে পারে, অর্থাৎ কোম্পানির মালিক হতে পারে বা কোম্পানির ঋণ যারা ঋণ প্রদান করেছে তারা হতে পারে, সো ঋণদাতা হতে পারে, সো বা বিভিন্ন ইনভেস্টর আলটিমেটলি। কারণ আমরা মাত্র যেটা বললাম যে আমাদের পরিচালন ব্যয় এবং স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পরে বাকি অর্থ কিন্তু আলটিমেটলি বিনিয়োগকারীদেরই থাকে। কারণ কি, এই অর্থ দিয়ে তাদের সুদ প্রদান করতে হবে, ঋণের অর্থ পরিশোধ করতে হবে এবং মালিকদের লভ্যাংশ প্রদান করতে হবে। সো অন্য কথায় কোনো প্রতিষ্ঠানের পরিচালনা নগদ প্রবাহ হতে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সম্পত্তিতে বিনিয়োগের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলা হয়। সো যেটা ইজিলি মাত্র বললাম, আবারও বলি, একটি প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় এবং স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ বা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী সম্পত্তিতে বিনিয়োগের পরে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা বাদ দেওয়ার পরে যে অর্থ থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলা হয়। এবং এই অর্থ কিন্তু আলটিমেটলি বিনিয়োগকারীদের মধ্যে বন্টন করা হয় বা একভাবে বন্টন করা হবে, কারণ ওই অর্থ দিয়েই কিন্তু বিনিয়োগকারীদের লভ্যাংশ বা সুদ বা তাদের কিন্তু বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়া হয়। ফ্রি নগদ প্রবাহ বলতে ঋণ ও শেয়ার মূলধন পরিশোধের জন্য অর্থের পর্যাপ্ততা বোঝায়। এই যে টাকাটি আছে, যেহেতু বিনিয়োগকারী কারা? যারা ঋণদাতা বা শেয়ার হোল্ডাররা। সো এদের অর্থ পরিশোধে, অর্থাৎ এদের এই অর্থ দিয়ে ওদের অর্থ পরিশোধ করতে হবে বা বিনিয়োগের অর্থ পরিশোধ করতে হবে। তাই ফ্রি নগদ প্রবাহ বলতে ঋণ ও শেয়ার মূলধন পরিশোধের জন্য অর্থের পর্যাপ্ততাকে বোঝায়। এর একটি সূত্র আছে, ফ্রি নগদ প্রবাহ ইকুয়াল টু পরিচালন নগদ প্রবাহ মাইনাস নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ। মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে যে ফ্রি নগদ প্রবাহের সূত্র কি? জাস্ট তখন বসে দিতে হবে পরিচালন নগদ প্রবাহ মাইনাস নিট সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ। এটি করলে যে অ্যামাউন্টটা পাবো সেটি হচ্ছিল ফ্রি নগদ প্রবাহ, এবং ওই নগদ প্রবাহ দিয়ে আমরা শেয়ার হোল্ডারদের অর্থ পরিশোধ করব বা তাদের লভ্যাংশ প্রদান করব, ঋণ গ্রহীতাদের ঋণের টাকা ফেরত দিব বা তাদের সুদ প্রদান করব। প্রশ্ন দিতে পারে যে ফ্রি চলতি নগদ প্রবাহ এত টাকা, নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ এত টাকা, আর নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ এত টাকা, ফ্রি নগদ প্রবাহের পরিমাণ বের করো। জাস্ট মাইনাস করলে অ্যান্সারটি বের হয়ে আসবে। আশা করি তোমরা ফ্রি নগদ প্রবাহ বুঝতে পেরেছো। সো বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাসায় অবশ্যই আজকে লেকচারটি পড়ে ফেলবে এবং
আমাদের লেকচার পড়বে প্লাস বই পড়ে ফেললে ইনশাল্লাহ আর কোনো তোমাদের বাধা থাকবে না। বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।